সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আমি মাহমুদ হাসান, কোর্স কোঅর্ডিনেটর ও টিচার, রেডিয়াম সায়েন্স একাডেমি। আজকে আমরা পড়ব, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ঘাসফড়িংয়ের খাদ্য পরিপাক ও পরিপাকতন্ত্র, ডাইজেশন অ্যান্ড ডাইজেস্টিভ সিস্টেম। চলো আগে আমরা জানি পরিপাক কি। পরিপাক, হোয়াট ইজ ডাইজেশন? আমরা পরিপাককে এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে জৈব রাসায়নিক ও যান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের শরীরের ভিতরে, আমাদের পেটের ভিতরে, আমাদের কোষ্ঠীতন্ত্রের ভিতরে খাবার এনজাইমের সাথে ক্রিয়া করে জৈব রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়, তাকে আমরা বলতেছি জৈব রাসায়নিক ক্রিয়া। এনজাইম যে খাদ্যের সাথে বিক্রিয়া করে, রাসায়নিক বিক্রিয়া করে, তাই হলো জৈব রাসায়নিক ক্রিয়া। ও যান্ত্রিক প্রক্রিয়া, আমরা আমাদের খাবার দাঁত দিয়ে কাটি, আমাদের নালীর গাত্রে প্রতিনিয়ত সংকোচন প্রসারণ ঘটে। ঘাসফড়িংয়ের ক্ষেত্রে তার মুখপাঙ্গ রয়েছে, ম্যান্ডিবলেট মুখপাঙ্গ, লেব্রাম, লেবিয়াম, ম্যাক্সিলা, ম্যান্ডিবল, হাইপোফেরিংস আমরা আগের ক্লাসে জেনেছিলাম। তাহলে এই যে মুখপাঙ্গ, মুখপাঙ্গের ভিতরে তাদের খাদ্যর কাটার প্রক্রিয়া, খাদ্য চিবনের প্রক্রিয়া ঘটে থাকে। তাছাড়া তার পৌষ্টিক নালীর অভ্যন্তরে তার এখানে রয়েছে বিশেষ গিজার্ড, ওখানেও দাঁতের মতো গঠন রয়েছে, যা খাদ্যকে ভেঙে কেটে টুকরো টুকরোতে পরিণত করে, আর তাই হলো যান্ত্রিক প্রক্রিয়া। তাহলে জৈব রাসায়নিক ও যান্ত্রিক প্রক্রিয়ায় যে কোনো প্রাণী যে খাবারটা গ্রহণ করে তা থাকে কেমন? জটিল, অদ্রবণীয়, অশ্বসনযোগ্য, অর্থাৎ কোষ তাকে সরাসরি আত্তীকরণ করতে পারে না। তাহলে এই ধরনের খাবারকে আমরা বলতেছি জটিল, জলে অদ্রবণীয় ও কোষ কর্তৃক অশ্বসনযোগ্য। এই ধরনের খাবার এনজাইম ও হরমোনাল ক্রিয়ায় ভেঙে প্রতিনিয়ত আমাদের শরীরের ভিতরে এনজাইম ক্রিয়া করতেছে, এনজাইমের সিক্রেশন হইতেছে এই হরমোনাল ক্রিয়ার জন্যই। হরমোন এনজাইম তৈরিতে, হরমোন এনজাইম ক্ষরণে উদ্দীপিত করে। তাহলে এনজাইম ও হরমোনাল ক্রিয়ায় ভেঙে জটিলের বিপরীত সরল, অদ্রবণীয় বিপরীত দ্রবণীয় ও অশোষণযোগ্যের বিপরীত শোষণযোগ্য অবস্থায় পরিণত হয়। তাহলে জটিল, অদ্রবণীয়, অশোষণযোগ্য খাদ্যবস্তু এনজাইম ও হরমোনাল ক্রিয়ায় ভেঙে সরল, দ্রবণীয় ও শোষণযোগ্য অবস্থায় পরিণত হয়। তবে সেই জৈব রাসায়নিক ও যান্ত্রিক প্রক্রিয়াকে বলা হয় পরিপাক। তাহলে আমরা জানলাম পরিপাকের সংজ্ঞা। এবার আমরা যে জিনিসটা জানবো, পরিপাকের মূলনীতি। পরিপাকের যে কোনো খাদ্য পরিপাকের মূলনীতি হলো আর্দ্র বিশ্লেষণ বা হাইড্রোলাইসিস। হাইড্রোলাইসিস তোমরা কেমিস্ট্রিতে পড়েছো, আর্দ্র বিশ্লেষণ ধর্মী বিক্রিয়া। জলযোগে বিশ্লেষণ, জটিল খাবার পানির সহায়তায় ভেঙে সরল খাদ্যে পরিণত হয়, সরল উপাদানে পরিণত হয়। তবে সেই প্রক্রিয়াটাকে আমরা বলতেছি আর্দ্র বিশ্লেষণ। যেমন একটা খাবার হলো, জটিল একটা খাবার ধরে নেই, সুক্রোজ। এই সুক্রোজটা একটা জটিল খাদ্যবস্তু, আণবিক সংকেত C12, H22, O11। ইহা এনজাইম যুগে, এনজাইমের নাম কি? সুক্রেজ। এই সুক্রেজ অণুই কিন্তু এক অণু পানি সাপ্লাই দেয়। তাহলে ভেঙে তৈরি হচ্ছে এক অণু গ্লুকোজ যোগ এক অণু ফ্রুক্টোজ। দুটোরই আণবিক সংকেত C6H12O6, C6H12O6। তাহলে এই যে জটিল খাবারটা ভেঙে এনজাইমের ক্রিয়ায় ভেঙে সরল খাদ্যে পরিণত হলো, যা কোষ কর্তৃক শোষিত, শোষণযোগ্য, আত্তীকৃত খাবারে পরিণত হলো। তাহলে এই জটিল খাদ্য ভেঙে এই সরল খাদ্যে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় পরিপাক বা ডাইজেশন। আর এই পরিপাকের মূলনীতি আমরা কি জানলাম? আর্দ্র বিশ্লেষণ। ঘাসফড়িংয়েরও সেম একই ধরনের খাবার পরিপাক হয়, তারও পরিপাকের অনেক অনেক এনজাইম আছে, তারও দেখা যায় যান্ত্রিক ক্রিয়ায় তার পরিপাকের ঘটনা ঘটে থাকে। তাহলে চলো আমরা ঘাসফড়িংয়ের খাদ্য পরিপাক ও পরিপাকতন্ত্রের গঠন আমরা বিস্তারিতভাবে জেনে নিই।
তাহলে প্রিয় শিক্ষার্থীরা, চলো এবার আমরা জানি ঘাসফড়িংয়ের পৌষ্টিকতন্ত্রে কি কি রয়েছে। আমরা এখানে চার্টে দেখতেছি পৌষ্টিকতন্ত্রে দুটি অংশ রয়েছে, পৌষ্টিক নালী এবং পরিপাক গ্রন্থি। পৌষ্টিক নালী ডাইজেস্টিভ ক্যানেল অ্যান্ড পরিপাক গ্রন্থি ডাইজেস্টিভ গ্ল্যান্ড। পরিপাক নালীর মধ্যে দেখো কি কি রয়েছে। আমি ঘাসফড়িংয়ের পৌষ্টিকতন্ত্রের একটি সরল চিত্র এখানে এঁকে রেখেছি। সরল চিত্র, কিছুই না, জাস্ট শুধুমাত্র নালীর অংশগুলো এখানে রেখেছি। তাহলে এখানে আমরা তিনটি অংশ দেখতে পাচ্ছি, স্টোমাডিয়াম বা অগ্র পৌষ্টিক নালী, মেসেন্টেরন মধ্য পৌষ্টিক নালী এবং প্রোক্টোডিয়াম পশ্চাৎ পৌষ্টিক নালী। তাহলে চলো আমরা দেখি স্টোমাডিয়ামে এখানে কি কি আছে। একদম মুখছিদ্র থেকে গিজার্ড পর্যন্ত এই স্থানকে বলা হয় স্টোমাডিয়াম বা অগ্র পৌষ্টিক নালী। আমি আবারও বলছি, মনোযোগ দিয়ে শোনো, মুখছিদ্র থেকে আরম্ভ করে গিজার্ড পর্যন্ত স্থানকে বলা হচ্ছে স্টোমাডিয়াম বা অগ্র পৌষ্টিক নালী। এখানে রয়েছে মুখছিদ্র, তারপরে এখানে এই ল্যাব্রাম, মনে করো এটা ল্যাব্রামের ভিতরের দিকে আছে মুখগহ্বর গলবিল। তারপরে সরু যে নালীটা আমরা দেখতেছি তাকে বলা হয় অন্ননালী বা গ্রাসনালী। তারপরে সরু একটি বেলুনের মতো গঠন, একটু ফুলা একটা থলির মতো গঠন, ক্রপ। আমাদের যেমন পাকস্থলী, এই অমেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে, নিচু শ্রেণীর প্রাণী অমেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে এখানে তার হলো ক্রপ। আমাদের পাকস্থলী, ওর ক্ষেত্রে ক্রপ। পেশিবহুল এই অংশকে বলা হচ্ছে গিজার্ড। মুরগির ক্ষেত্রে আমরা বলি গিলা, আর ওর ক্ষেত্রে আমরা বলতেছি এটাকে গিজার্ড, পেশিবহুল থলি, যেখানে দাঁতের মতো গঠন রয়েছে, আমরা পরবর্তীতে জানব। তারপরে মধ্য পৌষ্টিকতন্ত্র, মেসেন্টেরন। এটার অভ্যন্তরের প্রাচীর বহু বহু এনজাইম ক্ষরণ করে। এনজাইম ক্ষরণকারী তার অন্তঃপর্দা রয়েছে ভেতরের দিকে, খাবার এদিক দিয়েও পাস করে সামনের দিকে অগ্রসর হয়। তারপরে আমরা দেখছি পশ্চাৎ পৌষ্টিক নালী, প্রোক্টোডিয়াম। এখানে গোড়ায় রয়েছে এই যে সরু অংশটা, এই অংশকে বলা হয় ইলিয়াম। তারপরে নালীর মতো গঠন, কোলন। তারপরে শেষের দিকে থলির মতো পরিপাকৃত খাদ্য, পরিপাকৃত খাদ্য হওয়ার পর, খাদ্য শোষণের পর অপাচ্য খাবার, অশোষণযোগ্য খাবার এই রেকটামে এসে সাময়িক সময়ের জন্য জমা থাকে। শেষে এই রেকটাম থেকে কঠিন শক্ত খাবার, অপরিপাকৃত খাবার, অপাচ্য খাবার মল আকারে বাইরে নিষ্ক্রান্ত হয়। এই পায়ুছিদ্র বা এনাস দিয়ে খাবারটা বের হয়ে আসে। তাহলে আমরা দেখতেছি পরিপাকতন্ত্রের অংশগুলো কি কি অংশ। স্টোমাডিয়াম, অগ্রপৌষ্টিক নালী, কি কি আছে, মুখছিদ্র, গলবিল, গ্রাসনালী, ক্রপ, গিজার্ড। তারপরে মেসেন্টেরন আর প্রোক্টোডিয়ামের মধ্যে রয়েছে ইলিয়াম, কোলন, রেকটাম ও এনাস বা পায়ুছিদ্র। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো পরিপাক গ্রন্থির মধ্যে, ডাইজেস্টিভ গ্ল্যান্ডের মধ্যে কি কি রয়েছে। লালা গ্রন্থি। লালা গ্রন্থি দেখো যে আঙ্গুরের থোকার মতো গুচ্ছাকারের কিছু কোষগুচ্ছ দেখতেছি, যা গলবিলের তলদেশে এসে উন্মুক্ত হয়। তাহলে এই গ্রন্থিগুলোকে বলা হয় লালা গ্রন্থি, সেলিভারি গ্ল্যান্ড। তারপর কি রয়েছে, মেসেন্টেরনের অন্ত আবরণ। এই যে মেসেন্টেরন, তার ভিতরের দিকের আবরণ, অন্ত আবরণ, এই অংশ কি করে, এনজাইম ক্ষরণ করে। মেসেন্টেরনের অন্ত আবরণ এনজাইম ক্ষরণকারী অংশ। এছাড়া হেপাটিক সিকা। দেখো এই মেসেন্টেরনের গোড়ায়, এই গিজার্ডের শেষের অংশ এবং মেসেন্টেরনের গোড়ায় এখানে 6 জোড়া, উপরে 6টা, নিচে 6টা, এই 6 জোড়া বদ্ধ আকারে থলি থাকে। দেখো এই প্রান্ত বদ্ধ আর অন্য প্রান্ত তার এই নালীর ভিতর উন্মুক্ত। তাহলে এই 6 জোড়া বদ্ধ থলি, তাদেরকে বলা হয় হেপাটিক সিকা। এই হেপাটিক সিকার ভিতরে ক্ষরণকারী কোষ রয়েছে যারা এনজাইম ক্ষরণ করে। লালা গ্রন্থি, মেসেন্টেরনের অন্ত আবরণ ও হেপাটিক সিকা ঘাসফড়িংয়ের ক্ষেত্রে পরিপাক গ্রন্থির কাজ করে। তাহলে এইবার চলো আমরা পরিপাক তন্ত্র সম্পর্কে একটু বিস্তারিতভাবে জানি। অগ্রপৌষ্টিক নালী বা স্টোমাডিয়ামের গঠন, এখানে কি কি অংশ রয়েছে আমরা আগেই জেনেছি। এখানে 5টি অংশ রয়েছে, মুখছিদ্র, গলবিল, অন্ননালী বা গ্রাসনালী, ইসোফেগাস, ক্রপ ও সর্বশেষে গিজার্ড, একটি পেশিবহুল থলি গিজার্ড।
এই 5টি অংশ রয়েছে। তাহলে চলো আমরা একটি একটি করে দেখি। প্রথম আমরা দেখতেছি মুখছিদ্র। মুখছিদ্র একদম সম্মুখ দিকে রয়েছে মুখছিদ্র। প্রাকমৌখিক প্রকোষ্ঠ বা সিবেরিয়াম একটি ছিদ্র বিশেষ, সিবেরিয়ামের একটি ছিদ্র বিশেষ, এর গোড়ায় আছে এই মুখছিদ্র। প্রাকমৌখিক প্রকোষ্ঠ বা সিবেরিয়ামের গোড়ায় একটি ছিদ্র বিশেষ সরু মুখছিদ্র, যার মাধ্যমে খাবার তার দেহের ভিতরে প্রবেশ করে। তাহলে কাজ খাদ্য দেহ অভ্যন্তরে প্রবেশ ঘটানো। গলবিল মুখছিদ্রের পরেই সরু যে অংশটি, পেশিবহুল সরু একটি অংশ, তা হলো গলবিল। এর মাধ্যমে খাবারটা কোথায়? খাবারটা পরবর্তীতে অন্ননালী বা গ্রাসনালী বা এসোফেগাসে প্রবেশ করে। তাহলে কি বললাম? খাদ্যবস্তু গলবিল থেকে পরবর্তীতে চলে যায় কোথায়? অন্ননালী বা গ্রাসনালীতে। গ্রাসনালী, গ্রাসনালী হলো সরু পাতলা একটি নালী বিশেষ, সরু পাতলা লম্বা একটি নালী বিশেষ, যার মাধ্যমে খাবারটা কোথায় প্রবেশ করে? পরবর্তীতে বেলুনের মতো একটি থলি রয়েছে যার নাম ক্রপ। খাবারটা এসে সেই বেলুনের মতো একটি বিশেষ থলি ক্রপে এসে প্রবেশ করে। অন্ননালী হয়ে বা গ্রাসনালী হয়ে খাবারটা কোথায় প্রবেশ করে? ক্রপের ভিতরে। ক্রপ ইহা একটি থলি বিশেষ। আমাদের যেমন রয়েছে পাকস্থলী, ওর ক্ষেত্রে ক্রপ। পাকস্থলী, আমাদের পাকস্থলী হলো বিশেষ একটি থলি যেখানে প্রাচীরে অনেকগুলো স্তর রয়েছে। খাদ্য প্রতিনিয়ত এখানে সংকুচিত প্রসারিত হয় এবং পাকস্থলী থেকে অনেক অনেক এনজাইম নিঃসরণ হয় যা খাবারকে ভাঙতে সহায়তা করে। কিন্তু ক্রপে আমরা দেখতেছি এটা একটা পাতলা থলি বিশেষ। খাবার পাকস্থলীর মতো এখানেও খাবার জমা থাকে, কিন্তু এখানে খাদ্য তেমন কোনো পরিপাক হতে পারে না। লালাগ্রন্থির থেকে বিশেষ খরিত এনজাইমের ক্রিয়াতে এখানে সামান্য পরিপাকের ক্রিয়া ঘটে থাকে। যাই হোক, এই ক্রপের মধ্যে খাবারটা এসে সাময়িক সময়ের জন্য জমা থাকে। তাহলে ক্রপের কাজ কি? খাবার জমা রাখা এবং লালার এনজাইমের সাথে মিশ্রিত হতে এই ক্রপে সহায়তা করে। তারপরে আমরা দেখতেছি কি আছে? গিজার্ড, ত্রিকোণাকার শক্ত থলি বিশেষ যাকে বলা হয় গিজার্ড। চিত্রে লক্ষ্য করো, এই অংশটুকু হলো গিজার্ড। এখানে আমরা কি দেখতেছি? এখানে করাতে দাঁতের মতো দাঁত রয়েছে। এখানে 6টি দাঁত থাকে, দাঁতের গোড়ায় 6টি প্যাড থাকে। আমাদের যেমন দাঁতের গোড়ায় মাড়ি আছে, তার এই গিজার্ডের দাঁতের গোড়ায় কি আছে? প্যাড আছে। আর প্যাডের সাথে পিছন দিকে এখানে একমুখী দরজা বা কপাটিকা রয়েছে, যার মধ্যে চুলের মতো রোমও থাকে। তাহলে এই বিশেষ দাঁতের মতো গঠন, 6টি দাঁত নিয়ে বিশেষ একটা গঠন যাকে বলা হয় গিজার্ড, পেশিবহুল গিজার্ড। এই দাঁতের গোড়া প্যাড প্রতিনিয়ত সংকুচিত প্রসারিত হচ্ছে, এর ফলে খাবারটা দাঁতের সাথে দাঁতের ক্রিয়ায় ভেঙে এই গিজার্ডে খাবারটা ভেঙে টুকরো টুকরোতে পরিণত হয়। তাহলে গিজার্ডের কাজ কি? খাবার কাটে, দাঁতের ক্রিয়ায় খাবার কাটে এবং চুলের মতো বলেছিলাম কপাটিকা আছে, গোড়ায় কপাটিকা আছে, এই কপাটিকায় চুলের মতো রোম আছে। এই রোমগুলো ছাঁকনির কাজ করে, খাবারটাকে ছাঁকে এবং কপাটিকা থাকার জন্য খাবারের একমুখী প্রবাহ নিশ্চিত হয়ে যায়। অর্থাৎ খাবারটা শুধুমাত্র যেতে পারবে, খাবারটার উল্টা দিকে আসতে পারবে না। তাহলে তার মুখে গোড়ায় কি রয়েছে? একমুখী দরজা বা কপাটিকা রয়েছে। তাহলে এই ধরনের একটি বিশেষ গঠন হলো তার গিজার্ড, পেশিবহুল গিজার্ড। তাহলে আমরা দেখলাম মুখছিদ্র, গলবিল, অন্ননালী বা গ্রাসনালী, ক্রপ, গিজার্ড। এটুকু নিয়ে হলো স্টোমোডিয়াম বা অগ্র পৌষ্টিক নালী। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা জানব স্টোমোডিয়ামের পরে মেসেন্টেরন সম্পর্কে। মেসেন্টেরন, মেসেন্টেরন হলো মধ্য পৌষ্টিক নালী। মধ্য পৌষ্টিক নালী অর্থাৎ স্টোমোডিয়ামের পর থেকে শুরু হয়েছে। এই স্টোমোডিয়ামের পর থেকে শুরু করে এই প্রোক্টোডিয়ামের আগ পর্যন্ত এই স্থানকে বলা হইতেছে মেসেন্টেরন। ইহা ভ্রূণীয় অ্যান্ডোডার্ম থেকে সৃষ্ট। আমি আবার বলতেছি, খুব ভালো করে মনে রাখবা, ইহা সৃষ্টি হয়েছে ভ্রূণীয় অ্যান্ডোডার্ম স্তর থেকে। তার অন্তঃপ্রাচীর কাইটিনাস আবরণীর পরিবর্তে বিশেষ পেরিটফিক পর্দা দিয়ে বেষ্টিত। তার অন্তঃপ্রাচীর
বিশেষ পেরিট্রফিক পর্দা দিয়ে বেষ্টিত। এর দুই প্রান্তে, এর শুরুতে ও শেষের দিকে বিশেষ পেশির বলয় থাকে, যাকে বলা হয় স্ফিংক্টার, পেশির বলয় বা স্ফিংক্টার। খাদ্যবস্তুর সঞ্চালনে এই পেশির বলয়গুলো সরাসরি ভূমিকা রাখে, খাদ্য প্রবেশ করতে দেয় অথবা খাদ্য প্রবেশে বাধা দেয়, এই পেশির বলয় বা স্ফিংক্টার। এখানে রয়েছে, দেখো আমরা দেখতেছি উপরের দিকে, এই উপরের দিকে সৃষ্টি হয়েছে 3টি আর নিচের দিকে 3টি। তাহলে 3টি কয়টি পেলাম? 6টি। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এই মেসেন্টেরন আর স্ট্রোমাডিয়ামের সংযোগস্থলে 6টি বদ্ধ থলি রয়েছে। নালী সামনের দিকে বদ্ধভাগ হয়ে 6টি থলির মতো গঠন সৃষ্টি হয়েছে। তাহলে 6টি দেখতেছি উপরের দিকে, 6টি থাকবে নিচের দিকে। তাহলে কতগুলো হলো? 6 জোড়া বদ্ধ থলি। তাদেরকে বলা হচ্ছে হেপাটিক সিকা। মেসেন্টেরন ও স্ট্রোমাডিয়ামের সংযোগস্থলে 6 জোড়া হেপাটিক সিকা বিদ্যমান, যা পরিপাক গ্রন্থির কাজ করে। পরবর্তীতে দেখো এখানে কি দেখা যাচ্ছে? স্তম্ভাকৃতির শোষণক্ষম কোষ। এই মেসেন্টেরনের অন্তঃপ্রাচীরে বিশেষ স্তম্ভ আকৃতির শোষণক্ষম কোষ রয়েছে, যা ভিলাইয়ের কাজ করে। এখানে খাবার শোষিত হয়, খাদ্যবস্তু শোষণে তারা ভূমিকা রয়েছে। আর একদম শেষের প্রান্তে এই মেসেন্টেরনের শেষ প্রান্তে সরু নালীর মতো গঠন, প্রায় 100টি চিকন নালিকা সৃষ্টি হয়েছে, যাদেরকে বলা হয় ম্যালপিজিয়ান নালিকা, যা রেচনের কাজ করে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা চলো জানি মেসেন্টেরনে কি কি বৈশিষ্ট্য রয়েছে। প্রথমেই বলেছিলাম মেসেন্টেরন এন্ডোডার্মজাত, অর্থাৎ ভ্রূণীয় এন্ডোডার্ম থেকে এই মেসেন্টেরন সৃষ্টি হয়েছে। এই মেসেন্টেরনের ভিতরের আবরণ, কাইটিনাস আবরণের পরিবর্তে এখানে পেরিট্রফিক পর্দা দ্বারা বেষ্টিত বিশেষ আবরণ এতে দেখা যায়। পেরিট্রফিক পর্দা বেষ্টিত আবরণী দেখা যায় তার অন্তঃপ্রাচীরে। তার দুই প্রান্তে পেশির বলয় বা স্ফিংক্টার রয়েছে, গোড়াতেও বলয় রয়েছে এবং সর্বশেষেও তার পেশির বলয় স্ফিংক্টার রয়েছে। পেশির বলয় বা স্ফিংক্টার খাদ্যবস্তু এই মেসেন্টেরনে প্রবেশে বা মেসেন্টেরন থেকে নির্গমনে সহায়তা করে। লক্ষ্য করো, এই মেসেন্টেরন ও স্ট্রোমাডিয়ামের সংযোগস্থলে 6টি করে, মোট 6 জোড়া, উপরে 6টা, নিচের দিকে আরো 6টা বদ্ধথলি বা হেপাটিক সিকা রয়েছে। তার অন্তঃপ্রাচীরে বিশেষ স্তম্ভ আকৃতির কোষ রয়েছে, যা শোষণক্ষম কোষ হিসাবে কাজ করে, ভিলাইয়ের মতো কাজ করে, ভিলাই সৃষ্টি করেছে। এবং সর্বশেষে এই মেসেন্টেরনের সর্বশেষে বিশেষ পেঁচানো রেচন নালী, ম্যালপিজিয়ান নালিকা এই মেসেন্টেরনের সর্বশেষ প্রান্ত থেকে সৃষ্টি হয়েছে। তাহলে এই ছিল মেসেন্টেরনের গঠন। প্রিয় শিক্ষার্থীরা, এবার লক্ষ্য করো প্রোক্টোডিয়াম, অর্থাৎ পশ্চাৎ পৌষ্টিক নালীর অংশগুলো কি কি রয়েছে। এখানে 4টি অংশ রয়েছে। কি কি? ইলিয়াম, কোলন, রেকটাম ও পায়োছিদ্র। এমসিকিউ পরীক্ষাতে আসে কোনটি প্রোক্টোডিয়ামের অংশ বা কোনটি প্রোক্টোডিয়ামের অংশ নয়, যে কোনো একটি নাম দিয়ে দিবে অথবা একটি নাম বাদ দিয়ে দিবে, দেখবে তুমি এমসিকিউ পারো কিনা। প্রোক্টোডিয়ামের অংশ তাহলে কয়টি? 4টি। ইলিয়াম, কোলন, রেকটাম ও শেষে পায়োছিদ্র। তাহলে দেখি এখানে কি কি অংশ রয়েছে। ইলিয়াম, ইলিয়াম হলো চওড়া নলাকার প্যাচিন অংশ, প্যাচিন চওড়া নলাকার অংশ। লক্ষ্য করো, এই যে গোড়ায় চওড়া অংশটা প্যাচিন অংশ, তাকে আমরা বলতেছি ইলিয়াম। ইলিয়ামের প্রধান কাজ হলো খাদ্য পরিশোষণ করা, অর্থাৎ খাদ্য মেসেন্টেরনেই যা পরিপাক হওয়ার তা হয়ে যায়, আর ইলিয়াম থেকে খাদ্যবস্তু পরিশোষণ শুরু হয়। কোলন, ইলিয়ামের পরবর্তী সরু নলাকার অংশ হলো কোলন। তার কাজ কি? অবশিষ্ট খাদ্য পরিশোষণে অংশগ্রহণ করা। তাহলে কোলনের কাজ কি? ইলিয়ামে যে খাদ্য পরিশোষণ হয়নি, এখানে সেই অংশগুলো পরিশোষণে সহায়তা করা। এবং পরে সর্বশেষে আমরা দেখতেছি কি অংশ? রেকটাম।
এই রেকটামকে প্রস্থচ্ছেদ করলে আমরা এরকম দেখি, এখানে 6টি সুষমক্ষম রেকটাল পেপিলা রয়েছে। খাদ্যবস্তুর স্ট্রিক পরিশোষণে তারা অংশ নেয়, অর্থাৎ কোনো খাদ্যবস্তু, তার প্রয়োজনীয় কোনো খাদ্যবস্তু যেন শোষণ না হয়ে চলে যেতে পারে, এর জন্যই সর্বশেষে খাঁচার মতো, সুষমক্ষম খাঁচার মতো একটি গঠন, তা হলো রেকটাম। এখানে কি আছে জানলাম, 6টি রেকটাল, সুষমক্ষম রেকটাল পেপিলা। এখানে কি শোষিত হয়? এখানে অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড, এখানে খনিজ লবণ, এবং এই অংশে জলীয় অংশ, জলীয় তরল বা পানি শোষণ করে রেখে দেয়। এই রেকটাল পেপিলা পানি শোষণ করে, খনিজ লবণ শোষণ করে এবং অ্যামিনো অ্যাসিড শোষণে সক্রিয় ভূমিকা রাখে। 6টি রেকটাল পেপিলা। আর সর্বশেষে পায়ুছিদ্র, তার 10ম খণ্ডকের তলদেশে গোড়ায় উন্মুক্ত হয়েছে। এই পায়ুছিদ্র কঠিন মলগুলো পানি শোষণের পর, সর্বশেষ পানি শোষণের পর খাবার বস্তু যে অপাচ্য অংশ, অশোষণযোগ্য অংশ, অর্থাৎ যার মধ্যে কোনো পুষ্টি উপাদান নেই, এমন খাদ্য উপাদান, অবশিষ্ট খাদ্য উপাদান এই পায়ুছিদ্র দিয়ে বের হয়ে আসে। কেমন? কঠিন মল আকারে। সর্বশেষ পানি শোষণ করার পরে এখানে কঠিন অবশিষ্ট মলগুলো এই পায়ুছিদ্র দিয়ে শরীর থেকে বাইরে নিষ্ক্রান্ত হয়। আশা করি সম্পূর্ণ আলোচনাটুকু বুঝতে পেরেছ। তাহলে পৌষ্টিকতন্ত্রের একদম সরল চিত্র এঁকে আমি গঠনটা আলোচনা করার চেষ্টা করেছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, চলো আরেকবার একটু শেষে জেনে নেই এখানে কি কি অংশ আমরা পেয়েছি। প্রথম, স্টোমোডিয়াম বা সম্মুখ পৌষ্টিকনালী, মুখছিদ্র, গলবিল, অন্ননালী বা গ্রাসনালী, ক্রপ, গিজার্ড। মাঝখানে মেসেন্টেরন বা মধ্য পৌষ্টিকনালী। আর সর্বশেষে পেয়েছি প্রোক্টোডিয়াম বা পশ্চাৎ পৌষ্টিকনালী। এখানে ছিল ইলিয়াম, কোলন, রেকটাম ও সর্বশেষে এনাস বা পায়ুছিদ্র। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা জানব পৌষ্টিকতন্ত্রের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ, পৌষ্টিক গ্রন্থি। আমরা আগেই জেনেছিলাম পৌষ্টিকতন্ত্রের 2টি অংশ রয়েছে, পৌষ্টিক নালী, আরেকটি হলো পৌষ্টিক গ্রন্থি। এই পৌষ্টিক গ্রন্থির মধ্যে আমরা প্রথমেই দেখতেছি কি আছে, লালা গ্রন্থি। লালা গ্রন্থি, ক্রপের তলদেশে দেখো ছোট ছোট আঙ্গুরের মতো গুচ্ছাকারে লালা গ্রন্থি বিদ্যমান, যা থেকে সৃষ্টি হয় গ্রন্থি নালী, যা গলবিল এলাকায় উন্মুক্ত। তাদের কাজ হলো খাদ্য পরিপাক সহায়ক, খাদ্য গলদকরণের জন্য মিউসিন জাতীয় পদার্থ ক্ষরণ এবং কিছু শর্করা বিশ্লেষণী, যেমন অ্যামাইলেজ, কাইটিনেজ, সেলুলেজ ইত্যাদি শর্করা বিশ্লেষণী কিছু এনজাইম ক্ষরণ। পরবর্তীতে দেখো মেসেন্টেরনের অন্ত আবরণ। মেসেন্টেরন, এই মেসেন্টেরনের ভিতরের দিকে কিছু ক্ষরণকারী কোষ রয়েছে, যা গ্রন্থি কোষের কাজ করে। কি কাজ করে? তারা পরিপাকের জন্য বিভিন্ন এনজাইম ক্ষরণ করে। এবং সর্বশেষে আমরা দেখতেছি স্টোমোডিয়াম ও মেসেন্টেরনের সংযোগস্থলে 6 জোড়া স্বচ্ছ থলিকা বিশেষ, যা শীর্ষপ্রান্ত বদ্ধ। এই শীর্ষপ্রান্ত বদ্ধ 6 জোড়া থলিকা বিশেষ, তারা বিশেষ পরিপাক গ্রন্থির কাজ করে, যার থেকে বিভিন্ন ধরনের খাদ্য পরিপাকের এনজাইম খরিত হয়। তাহলে আমরা মোট 3টি পৌষ্টিক গ্রন্থি দেখতেছি, লালা গ্রন্থি বা সেলিভারি গ্ল্যান্ড, মেসেন্টেরনের অন্ত আবরণী ও হেপাটিক সিকা। তাহলে এই ছিল তার পৌষ্টিক গ্রন্থি।